রক্তবীজে তাদের দুজনকে আপনারা দেখেছিলেন, রক্তবীজ 2তেও তারা থাকবেন। তাদের দুজনের অভিনয় বা তাদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রি, সেটা দর্শকদের খুবই পছন্দ হয়েছিল। আমার সঙ্গে রয়েছেন আবির চট্টোপাধ্যায় এবং রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তোমার কাছে একটা জিনিস জিজ্ঞেস করবো যে রক্তবীজ যখন তোমরা করেছিলে তখন তো ভিক্টরদার সঙ্গে সেইভাবে তোমার আলাপ ছিল না, তখনই আলাপ হয়। হ্যাঁ, মানে তারপরে এইবারে কেমিস্ট্রিটা আর কতটা জমবে, মানে অফ স্ক্রিন কিরম জমবে তো দেখতেই পাচ্ছ। অন স্ক্রিনের কথাটা বলি যে পঙ্কজের জীবনে অনিমেষ চট্টোপাধ্যায়ের প্রভাব অনস্বীকার্য। শুধুমাত্র কিন্তু অবশ্যই পঙ্কজ খুবই কর্তব্যনিষ্ঠ একজন মানুষ এবং সে জানে তার কাজের গুরুত্ব কতটা, যে ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, তার সুরক্ষার দায়িত্বে সে আছে। কিন্তু শুধুই তা নয়, অনিমেষ চট্টোপাধ্যায় না থাকলে হয়তো পঙ্কজ সিংহ হয়ে উঠতো না, সেটা আমরা দেখেছি আগের ছবিতে। এবং যেহেতু আমরা জানি যে পঙ্কজের ছোটোবেলায় ও বাবা মাকে হারিয়েছে, কাজেই কোথাও কিন্তু ওই হিরো ওয়ার্শিপ বলো বা পিতৃসম, সেটা ও অনিমেষ চট্টোপাধ্যায়কে দেখে। তো আমাদের যদিও খুব বেশি সিকোয়েন্সেস একসাথে ছিল না, যখন মানে যেটুকু ছিল আমার মনে হয়েছিল যে শুধু কর্তব্য দায়িত্বর পাশে পঙ্কজের এই ইমোশনটাও খুব ইম্পর্টেন্ট। কীরকম ধরনের রসায়ন বা কী শিখলে ওনার কাছ থেকে তুমি? আমি খুব ছোট করে বলি, সেটা হচ্ছে যে একজন আমি সিনিয়র অভিনেতার কাছ থেকে তিনি কিভাবে তার কাজটাকে অ্যাপ্রোচ করছেন, শুধুমাত্র চরিত্রটা নয়, সেটা তো বটেই, সেটাও ইম্পর্টেন্ট, কিন্তু কীভাবে তিনি কাজটা অ্যাপ্রোচ করছেন। বিশেষ করে ভিক্টরদার কথা বলি, ভিক্টরদা এত ধরনের কাজ করেছেন, এত রকম ভাষাতে, এত ধরনের ইন্ডাস্ট্রিতে, তারপরেও কাজের প্রতি সিরিয়াসনেস এবং ডেডিকেশন। দেখো, এমন একটা কাজ আমরা করি না ক্যামেরার সামনে খুব একটা ফেক করা যায় না, ক্যামেরা ধরে ফেলে, দর্শক ধরুক বা পরিচালক না ধরুক, ক্যামেরা ঠিক ধরে ফেলে। তো সেক্ষেত্রে এবং এই কাজটা করতে আমাদের ভালো লাগে, এই কাজ করে এত মানুষের ভালোবাসা পাই, কাজে আমাদেরও কিছু, শুধু দায়িত্বের কথা বলবো না, হ্যাভ টু, মানে এই প্রফেশনটা আমাদেরও দিতে হয়। স্যারের কাছে আমার একটাই প্রশ্ন, যে এই ছবিতে আপনি একজন রাষ্ট্রপ্রধানের চরিত্রে অভিনয় করছেন, এর আগেরটাতেও তাই ছিল, সত্যিকারে যদি আপনি রাষ্ট্রপ্রধান হন, আপনি আমাদের দেশে কি পরিবর্তন করার মানে আপনি চেষ্টা করবেন? যে নেতাগিরি মানে সেবাগিরি, সেটাই শিক্ষাটা আমি দেব, আর কিছু না। একটা মাত্র শিক্ষা আমরা যদি পেয়ে যাই, আমাদের দেশ বেঁচে যাবে। আমরা বেঁচে আছি, আমাদের একটাই ধর্ম হচ্ছে সেবা করা। সেটা যদি আমরা না করি, তাহলে আমাদের রাজনীতি করা আর মানে গভর্নেন্সে থাকার কোনো উচিতই নয়। আর যাকে মানে চিন্তা ভাবনা করে এই পুরো সিনেমাটা, মানে যে রাষ্ট্রপ্রধানের কথা ভেবে করা হয়েছে ছবিটা, সেখানে তার সঙ্গে কি ব্যক্তিগতভাবে কখনো আপনার ইন্টারাকশন হয়েছিল যখন তিনি ছিলেন? মানে প্রণববাবুর সঙ্গে? হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু তার সঙ্গে এই চরিত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মানে একটা আপনারা মানে খুঁটিয়ে বার করেছেন, বিকজ মানে দেখেছেন একটা মিল আছে, কিন্তু আমি ওনাকে ভেবে একদিনও কাজ করিনি, একবারও নয়। মানে ওইভাবে যেভাবে অনুপম খের করেছেন না, মানে মনমোহন সিং, আমি সেই ধরনের মানে রোল করি না। করেছি আনফর্চুনেটলি, চেষ্টা করেছি রবীন্দ্রনাথ করতে, এমনকি পরমহংস যোগানন্দ সেটাও করেছি, হ্যাঁ, গুণামী বাবা, বাস এই করেছি। কিন্তু ফর্চুনেটলি কেউ আমাকে মানে আমার বদনাম হয়নি, কেউ বলেনি যে মানে যাচ্ছে তাই কাজ হয়েছে বা ভালো মানে পোর্ট্রেটে কোনো গণ্ডগোল হয়েছে, সেটা বলেনি। বাস, এগুলো রিস্কি ব্যাপার, তাই আমি নকল করতে চাই না, করিও নি। আরেকটা বিষয় একটু জিজ্ঞেস করবো, যে আপনার যারা নতুন প্রজন্মের যারা দর্শক, যারা আপনাকে এখন দেখছে, তারা আপনার আর্লি লাইফটাতে খুব বেশি জানে না, কিন্তু আপনি রেডিওতে কাজ করা শুরু করেছেন, রেডিও, মঞ্চ, আপনি একটা আর্ট গ্যালারিও করেছেন, তারপর সিনেমায়, এতগুলোর মধ্যে আপনার ভালোবাসার জায়গা, সবথেকে ভালোবাসার জায়গা কোনটা? নাটক অভিনয় করা স্টেজেতে, কিন্তু শেয়ার করতে পারছি না, অনেকদিন করিনি। আর রেডিওটা কেউই জানে না। রেডিওতে আমি কলেজের সময় আমি যেতাম, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের আমি ডিজে ছিলাম, তাই সেটা করে আমি পকেট মানি পেতাম, সেইতে আমার মানে হস্টেলের খরচাগুলো চলতো, মানে আমার পকেট মানি। তাই না, সেটা আমি মানে অনেকদিন করেছি, প্রায় 2-3 বছর করেছিলাম ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের ডিজে।
আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করবো যে আপনি এত খ্যাতনামা পরিচালকদের সঙ্গে কাজ করেছেন, শিবপ্রসাদ নন্দিতাদির সঙ্গে কাজ করছেন, এই যে বিভিন্ন পরিচালকের তো দৃষ্টিভঙ্গি আলাদা থাকে কোনো কোনো বিষয়কে তুলে ধরার জন্য, বেসিক ডিফারেন্সগুলো আপনি কি দেখেছেন? মানে মৃণাল সেন, সত্যজিৎ রায়, বিদেশি অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছেন, তার সাথে সাথে শ্যাম বেনেগল এবং তারপরে নন্দিতাদি, শিবপ্রসাদ, সকলের সঙ্গে যদি কাজ করেছেন, বেসিক ডিফারেন্স সকলের কি, আর কোথাও গিয়ে মিল, মানে আপনি সবাইকেই মনে হচ্ছে এই জায়গাটাতে সব পরিচালকই একই রকম? আপনি নিজেও পরিচালনা করেছেন। যারা ভালো পরিচালনা করে তাদের মধ্যে একটা নিষ্ঠা আছে যেটা মানে কমন, ওকে, তাদের মধ্যে একটা সততা আছে যেটা কমন, আর সেটা যদি না থাকে, তার যদি অভাব থাকে, তাহলে তাদের সঙ্গে কাজ করে কোনো লাভ নেই। আর আমার সৌভাগ্য যে আমি যাদের সঙ্গে কাজ করেছি তাদের মধ্যে এই কী বলবো, মানে কোয়ালিটিগুলো ছিল। মাপে আলাদা, কিন্তু মানে সে মানিকদা থেকে শুরু করে ডেভিড লিন হোক বা পোলান্সকি হোক, প্রত্যেকের এই গুণগুলো ছিল। সেটাকেই আমি শ্রদ্ধা করি, আর মানে শ্রদ্ধা করে এসেছি। ওরা পূজনীয় সব লোক, গুণী লোক, ওদের কাছ থেকে আমি একটু আগে প্রশ্ন ছিল যে আবির আমার কাছ থেকে কী শিখেছে, আমি ওর কাছ থেকে প্রচুর শিখেছি। মানে ইয়েস, আমি দু তরফ থেকে, মানুষ হিসেবে এবং অভিনয়। মানে আমি যখন অভিনয় করতে যাই সিনেমায়, আমি প্রত্যেক দিন আমি চোখ খুলে রাখি, আর আমার চোখ, কান, মুখ আর প্রাণ খুলে রাখি যে নতুন কি শিখবো। আমি বহুবার মানে ছোটোখাটো আর্টিস্ট, মানে একটা এক্সট্রা রোল করে গেল বাংলা ছবিতেও বহুদিন আগে, আমি ওদের কাছ থেকেও শিখেছি। আমি যখন যাত্রা করেছি, যখন যাত্রাও দেখেছি, কত কী শেখার আছে এখানে। মানে অ্যাক্টিংটা একটা স্টাইল, মানে একটা ট্যালেন্ট। আমি লাস্ট, বাপরে বাপ, এত প্রচুর ট্যালেন্ট এখানে মানে গড়াগড়ি খাচ্ছে, ওদের থেকে প্রচুর শেখার আছে, প্রচুর শেখার আছে। তাই দিস ইয়াং ম্যান ইজ এ গ্রেট গাইয়ের কাছ থেকে আমি শিখেছি। হ্যাঁ, আর এর নিষ্ঠাটাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনি এখন পাহাড়ে থাকেন, এখন যখন ফিরে ফিরে আসেন কলকাতায়, কলকাতার কি পরিবর্তন হয়েছে বলে আপনার মনে হয়, আর আপনি কোন জিনিসটাকে মিস করেন? আমি মিস করি এখানকার একটা সাহিত্যর প্রতি, আর্টের প্রতি, কাছের প্রতি যে আমাদের ঝোঁক ছিল, যে আমাদের টান ছিল, সেটা আমি এখন মিস করি। এখন মানে এই মডার্ন যুগেতে, মডার্ন যুগ নয়, এখনকার যুগেতে আমাদের মানে চরিত্রটা একটু পাল্টে গেছে। আমরা না বিবেকানন্দ, না চৈতন্যদেব, না রবীন্দ্রনাথ, না নজরুল, কাউকেই খুঁজে পাবো না। এখন শুধু একটা রক্তবীজ এমনভাবে এখানে আমরা গোপন করেছি যে আর এখন সেটাকে কদিন মানে থাকবে আর টিকবে আমি জানি না, কিন্তু সেই রক্তপাতটা আমি পছন্দ করি না। সেইটাই আমার একটা যন্ত্রণা, যে আমাদের যে ভ্যালু সিস্টেমগুলো ছিল সেটা একটু মানে ঘা খেয়েছে। TV9-এর দর্শকদের আমি আমার শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ আর গুরুজনদের আমার প্রণাম জানাই। আপনারা নিশ্চয়ই রক্তবীজ দেখবেন, বই আনন্দে, মানে আপনার ভালো লাগবে আমি জানি। কেন এই যে আমাদের যে যুগলবন্দি আছে ডিরেক্টররা, তারা এত সুন্দর কাজ করে, আর এত স্নেহ, ভালোবাসা, আর আপনাদেরকে ইজ্জত দিয়ে কাজ করে, যে আপনাদের, আমি জানি আপনাদের ভালো লাগবেই। তাই দয়া করে দেখবেন, আর পুজোয় মানে আনন্দ কাটান, মানে যত পারেন গিলে খান। হ্যাঁ, একটু অসুস্থ হলে কিছু আসে, আর যদি বৃষ্টি পড়ে ভিজুন, ভিজে ঘুরে বেড়ান, মানে সেটাও একটা আনন্দ। হ্যাঁ, আর কারোকে মানে বাচ্চাদেরকে মানে আটকে রাখবেন না বাড়িতে, ছেড়ে দিন। প্রথমত TV9-এর যারা দর্শকরা আছেন তাদেরকে এবং TV9-এর গোটা টিমকে পুজোর অনেক শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গে এই সময়টা আনন্দ করে কাটান, যাতে এই আনন্দটা পরবর্তী মানে গোটা বছর জুড়ে বিভিন্ন রকম কাজে যখন একটু নিরানন্দ হবে, যখন একটু মন খারাপ লাগবে, এই আনন্দটা দিয়ে সেটা যাতে মেকআপ হয়ে যায়। আর হ্যাঁ, রক্তবীজ 2 তো আসছে পুজোর সময়। তো রক্তবীজ 1 দর্শকদের খুবই ভালো লেগেছিল, এবং তখন থেকে তাদেরও মনে হয়েছিল, এবং যারা ছবি বানিয়েছেন অর্থাৎ উইন্ডোজ, শিবুদা, নন্দিতাদি, আমরা গোটা টিম, আমাদেরও মনে হচ্ছিল গল্পটা বোধহয় শেষ হলো না। তো গল্পটা এরপরে কোথায় গিয়ে দাঁড়ালো সেটা দেখার জন্য রক্তবীজ 2 26শে সেপ্টেম্বর থেকে বড় পর্দায়। আপনাদের যদি মনে হয় আপনারা বড় পর্দায় এসে ছবিটা দেখুন।